আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। উম, আজকে আমরা লেকচার 8 এর সেকেন্ড ক্লাস করব। তারপরে লেকচার 8 শেষ হবে। আজকে আমাদের টপিক হচ্ছে মডেলস। মডেলস এর ক্ষেত্রে শুরুতে কিছু কথা বলি, সেটা হচ্ছে যে মডেলস এটা নিয়ে তো আমরা মোটামুটি পড়ে আসছি, ক্যান কুড, শেল শুড, উইল উড, বিভিন্ন ভাবে পড়ে আসছি। তারপরেও দেখা যাচ্ছে যে কি মোরালস ব্যবহার করতে গেলে আমাদের কিছুটা অনেক সময় প্রবলেম হয়ে যায় আর কি, অটোমেটিক্যালি কেন জানি প্রবলেমটা আসে। তো আজকে আমরা হচ্ছে মোরালসটা এমন ভাবে পড়বো যে আহ ক্যানের ব্যবহার, কুডের ব্যবহার এভাবে আমরা শিখবো না। আমরা শিখবো হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে। ওইটা হচ্ছে বিভিন্ন সিচুয়েশনে, কোনো একটা সিচুয়েশনে পড়লে ওই সিচুয়েশনে আমরা কোন কোন মোরালস ব্যবহার করতে পারি। জাস্ট সিচুয়েশন ওয়াইজ যদি আমরা শিখি, তাহলে আমার মনে হয় যে মোডালস এর ব্যবহারটা আমরা আরেকটু ইজিলি করতে পারবো। এখন ক্যানের ব্যবহার আমরা যখন শিখি, এখানে 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 ক্যান ব্যবহার হয়, কুডের ব্যবহার এখানে 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 কুড ব্যবহার হয়, তখন গিয়ে আসলে জটিলতাগুলা ক্রিয়েট হয়। তো এখন আমরা যদি সিচুয়েশন বেস যাই, এটা হচ্ছে আমার সিচুয়েশন, এই সিচুয়েশনের জন্য আমি কি কি পড়তে পারি, কোন কোন মোরালসটা পড়তে পারি, দুই ধরনের কেস আর কি। সো ওভাবে আমরা যাচ্ছি। শুরুতে আপনাদের একটা আইকিউ টেস্ট করে ফেলি। সো টোটাল আমাদের মোডালস আছে কয়টা বলেন তো দেখি এখানে। স্যার 12টা। ভেরি গুড, 12টা মোডালস আমরা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে মোডালস হচ্ছে 10টা। এই দুইটা মোডালস না, এই যে লাস্টের দুইটা, এই দুইটা মোডালস না। কারো কোনো দ্বিমত থাকলে আমার সাথে কথা বলতে পারেন, এই দুইটা মোডালস না। কেউ যদি মনে করেন স্যার মোডালস, কথা বলতে পারেন। না স্যার, এগুলো তো মেবি অব্লিগেশন। অ্যাপ্লিকেশন, ওকে, আচ্ছা। তাহলে আপনাদের আইকিউ লেভেল টেস্ট করা শেষ। এখন বেসিক একটা প্রশ্ন, ক্যানের পাস ফর্ম কি? কোড। ভেরি গুড। ঠিক সেম ভাবে আমরা দেখতে পাচ্ছি মেয়ের পাস ফর্ম মাইট, শ্যালের পাস ফর্ম শুড, উইলের পাস ফর্ম উড। এভাবে আমাদের বইতে দেওয়া আছে, তাই না? এভাবে আমরা শিখেছি স্ট্রং ভার্ব, উইক ভার্বের ক্ষেত্রে। আচ্ছা, তো মজার বিষয় হচ্ছে, এখন যে কথাটা বলবো এটা আপনাদের কোনো কাজে লাগবে কিনা আমি জানি না। কথাটা হচ্ছে মোডালসে প্রেজেন্ট পাস বলে কোনো কিছু নাই। আপনি যে বললেন ক্যানের পাস ফর্ম কুড অ্যাজ এ মোডাল, শ্যালের পাস ফর্ম শুড, উইলের পাস ফর্ম উড, মাস্টের পাস ফর্ম যাই হোক সামথিং, মেয়ের পাস ফর্ম মাইট, এটা একটা রং কনসেপ্ট। মোডালসে প্রেজেন্ট বা পাস্ট বলে কোনো কিছু নাই, এটা হচ্ছে মূল বিষয়। তাহলে আপনার পরবর্তী প্রশ্ন আসতে পারে বইতে কেন আছে। যাই হোক, প্রশ্ন করলে করবেন, না করলে বাদ। ওকে, এখন দেখেন, আমি একটু আগেই বলেছি মোডালসে প্রেজেন্ট বা পাস্ট বলে কোনো কিছু নাই, কোনো ফর্ম নাই। এই যে মোডালস গুলা এখানে দেখতে পাচ্ছি আমরা 10টা, এই মোডালস গুলো আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন সিচুয়েশন ডেসক্রাইব করার জন্য। তার মানে বিভিন্ন সিচুয়েশনে এই মোডালসের ফর্ম গুলো ব্যবহার হয়। আচ্ছা, তো শুরুতে আমি একটা কথা বলেছিলাম আপনাদের আইকিউ নিয়ে, এই দুইটা মোডালস না। এখন আমি গায়ের জোরে কথা বললে হবে না, আসেন আমরা একটু প্রমাণ করি এই দুইটা যে মোডালস না। এই দুইটা যে মোডালস না, এটাও একটা প্রমাণের বিষয় আছে। কেন এই দুইটাকে আমরা মোডালস বলবো না? বইতে এগুলোকেও কিন্তু মোডালস বলে, কোনো কোনো বইতে সেমি মোডালসও বলে। আচ্ছা, প্রথম যে বিষয়টা,
মোডালস এর পরে আমরা জানি ভার্বের বেয়ার ইনফিনিটিভ বসে। বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে ইনফিনিটিভ উইদাউট টু, যেটাকে আমরা বেস ফর্ম বলে অনেক সময় ভুল করি আর কি। হ্যাঁ, আচ্ছা, তো বেস ফর্ম বলতে পারেন, কোনো সমস্যা নেই, দুইটা একই জিনিস। আপনার যদি বলতে হয়, বলতে সুবিধা হয়, আপনি মোডালস এর পর ভার্বের বেস ফর্ম বলেন, কথাটা বলতে পারেন, কিন্তু কথাটা রং বলতে পারবেন। যদি সঠিকভাবে বলতে হয়, বলা উচিত বেয়ার ইনফিনিটিভ বসে। ওকে, এখন আসেন, মোডালস এর পরে আমাদের ভার্বের বেয়ার ইনফিনিটিভ বসে, যেমন আই ক্যান গো, আই ক্যান ডু। হ্যাঁ, ঠিক সেম ভাবে হ্যাভ টু এবং নিড টু, এদের ক্ষেত্রেও বেয়ার ইনফিনিটিভ বসে, যেমন আই হ্যাভ টু ডু, আই নিড টু ডু। যে এখানে লিখলাম আই ক্যান ডু, আই মে ডু, ঠিক সেম ভাবে আই হ্যাভ টু ডু, আই নিড টু ডু। এই যে স্ট্রাকচারটা সেম সেম হয়ে যায়। এই ক্যান এর পরে আপনাদের কি বেস ফর্ম, হ্যাভ টু, নিড টু, এটার পরও আমরা বলছি বেস ফর্ম, যেটাকে সঠিক ভাষায় বেয়ার ইনফিনিটিভ বলে। যাই হোক, আমি বেস ফর্মই বলি, অনেকে শুনতে সুবিধা হবে। সো এই যে ক্যান, মে, এগুলোর পরে বেস ফর্ম বসেছে, হ্যাভ টু, নিড টু, এগুলোর পর বেস ফর্ম বসেছে। এই সেম টাইপের ঘটনার কারণে আমরা এই হ্যাভ টু আর নিড টু কে মোডালস বলে থাকি। কিন্তু এগুলো যে মোডালস না, সেটা পরবর্তী চ্যাপ্টারে প্রমাণ করা যায়। পরবর্তী চ্যাপ্টার কি দেখেন, আহ, ধরেন আমি বললাম আই ক্যান ডু। এখন আমি যদি আই এর জায়গায় হি লিখি, তাহলে হি ক্যান ডু হবে নাকি হি ক্যানস ডু হবে? আপনারাই কথা বলেন। ক্যান হবে। এসটা কেন যুক্ত হবে না? মডাল ভার্ব কারণ এখানে এখানে হ্যাঁ, মোডালস এর সাথে এস যুক্ত হয় না। এস বাই এস যুক্ত হয় না। ভেরি, তাহলে আমি যদি বলি আই হ্যাভ টু ডু, এই আই হ্যাভ টু ডু, এখানে আই এর জায়গায় যদি আমি হি করি, তাহলে কি হবে? হ্যাজ হবে। হি হ্যাজ টু ডু। আচ্ছা, আই নিড টু ডু, এটাকে যদি আমি হি করি, তাহলে কি হবে? ইটস টু ডু। তাহলে একটু আগে আমরা শিখলাম মোডালস এর সাথে এস বাই এস যোগ হয় না, তাহলে হ্যাভ আর নিড এর সাথে তো হচ্ছে নাকি? জি স্যার, আচ্ছা। আচ্ছা, গেল। এবার আসেন নেগেটিভ করি, আই ক্যান ডু, এটা নেগেটিভ কি? আই ক্যানট ডু। আই ক্যান নট ডু। ভেরি, আই হ্যাভ টু ডু, এটা নেগেটিভ কি? আই ডু নট হ্যাভ টু ডু। আই ডোন্ট হ্যাভ টু ডু। কেন আই হ্যাভ নট টু ডু হওয়ার কথা ছিল না? মোডালস এর সাথে তো নট যুক্ত করা যায়, যায় না? তাহলে এখানে ডোন্ট কেন চলে আসলো? কারণ হ্যাভ টু আর নিড টু যে মোডালস না, এই কারণে আমরা এটাকে নেগেটিভ করার জন্য বা ইন্টারোগেটিভ করার জন্য ডু, জি স্যার। নিড, ডাজ আনি। এটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা, কখনো কি শুনছেন দে উইল, ক্যান, জি আই স্যার, মে, বুঝতে পারছি। দুইটা মোডালস পাশাপাশি বসে? কখনো শুনছেন? না স্যার। তাহলে এই সেন্টেন্স গুলা কি ঠিক না ঠিক? স্যার নিচের গুলো তো ঠিক স্যার। তাহলে উইল তো মোডাল, সেটা আমরা দেখতেই পাচ্ছি। তাহলে হ্যাভ টু যদি মোডালস হতো, দুইটা মোডালস কি পাশাপাশি বসতো কখনো? না স্যার। তাহলে কি আমরা আর হ্যাভ টু আর নিড টু না কে কি স্যার। রেগুলার পার্ট বলবো নাকি মোডালস বলবো? উত্তর তো কেউ দিল না। স্যার নেটওয়ার্কের কারণে আমি প্রশ্নটা বুঝতে পারিনি। প্রশ্নটা হচ্ছে, এতগুলা জিনিস দেখার পরেও হ্যাভ টু আর নিড টু কে কি আমরা রেগুলার ভার্ব বলবো নাকি মোডালস বলবো? রেগুলার ভার্ব স্যার। রেগুলার ভাবেই তো বলবো, মডেলস তো বলার সুযোগ নাই এখানে। ভেরি গুড, তার মানে হ্যাভ টু আর নিড টু হচ্ছে মোডালস না। আচ্ছা, এবার আসি আমরা, যেটা আমি বললাম মোডালস আমরা ক্যান কোথায় ব্যবহার হয়, কুড কোথায় ব্যবহার হয়, এভাবে শিখবো না।
শিখবো হচ্ছে বিভিন্ন সিচুয়েশনে এই মডালস গুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো এখানে কিছু সিচুয়েশনস দেওয়া আছে, এই সিচুয়েশনস গুলো একবার একটু পরে। পড়া শেষ? জি স্যার, পড়া শেষ। ওকে। সো ফার্স্ট ওয়ান হচ্ছে অ্যাবিলিটি অথবা ল্যাক অফ অ্যাবিলিটি। এটার মানে হচ্ছে সামর্থ্য আছে অথবা সামর্থ্য নেই। এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আমরা কোন কোন মোডাস ব্যবহার করতে পারি। যতটুকু সম্ভব আমি সিম্পল রাখার চেষ্টা করেছি। তবে এই যে ওয়েটা মোডাস পড়ার, এটা হচ্ছে আপনাদের জন্য নতুন, তাই হয়তো বা একটু বুঝতে কষ্ট হতে পারে। তারপরে এই ওয়েটা একটু বুঝে ফেলার চেষ্টা করবেন, দেখবেন মোডাস ব্যবহারটা মোটামুটি ইজি। আবারও বলছি, অ্যাবিলিটি অথবা ল্যাক অফ অ্যাবিলিটি, সামর্থ্য আছে বা সামর্থ্য নেই, এই ধরনের সিচুয়েশনে আমরা কোন কোন মোডালস ব্যবহার করতে পারি। তো দেখেন, সামর্থ্য আছে বা সামর্থ্য নেই, এই ধরনের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট বা ফিউচারের জন্য ক্যান ব্যবহার করব, আর পাস্টের জন্য কুড ব্যবহার করব। তাহলে আমরা ক্যান কখন ব্যবহার করতেছি? প্রেজেন্ট বা ফিউচারে কি জন্য? অ্যাবিলিটি আছে বা অ্যাবিলিটি নেই এটা বোঝানোর জন্য। আর কুডটা কখন ব্যবহার করতেছি? পাস্টের জন্য, অ্যাবিলিটি ছিল বা অ্যাবিলিটি ছিল না এটা বোঝানোর জন্য। যেমন আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, দ্যাট মিন্স আমার কাজটি করার অ্যাবিলিটি আছে। আই কান্ট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি না বা পারবো না বা আমার সামর্থ্য নেই। আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারতাম, দ্যাট মিন্স আমার কাজটি করার অ্যাবিলিটি ছিল। আই কুড নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারতাম না, এটার মানে আমার কাজটি করার অ্যাবিলিটি ছিল না। এতটুকু হচ্ছে আপনাদের জন্য একদম সিম্পল একটা বিষয়। পরে বুঝছেন কিনা বলেন, না বুঝলেও বলেন, প্রশ্ন থাকলেও বলেন। জি স্যার, বুঝছি। এটা কিন্তু ভালোভাবে মাথায় নেন, গন্ডগোল হচ্ছে এরপরে লাগা শুরু করবে। সো এই আমি যত নিচে নামবো দেখবেন যে এই এই প্রথমটাই ভুলে গেছেন একটু পরে গিয়ে। তো এটা ভালো করে মাথায় নিয়ে নেন। এবার আসেন আমরা যাব হচ্ছে, অ্যাবিলিটি তো বললাম, এবার আমরা যাব হচ্ছে পসিবিলিটি। পসিবিলিটির বাংলা কি? সম্ভাবনা। সম্ভাবনা। সম্ভাব্যতা। হ্যাঁ, সম্ভাব্যতা বা সম্ভাবনা। এখন আসেন পসিবিলিটি বোঝাতে প্রেজেন্ট অথবা ফিউচারে আমরা এই চারটা মডেলস ব্যবহার করব, এটা একটু ভালো করে দেখেন। এখন কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন, এরপর আমি বুঝাবো।
দেখি আগে আপনাদের মানে মন থেকে কোনো প্রশ্ন আসে কিনা। স্যার ইট ক্যান বি রেনিং এই সেন্টেন্সটা কেমন হয়ে গেল না, ক্যান বি থাকলে তো ভিতরি হওয়ার কথা। ইট ক্যান বি রেইন কোথায় দিলাম? ইট ক্যান বি রেইনিং দিস। স্যার রেনিং ওইখানে তো ভিতরি হওয়ার কথা, কিন্তু সরি, স্যার ক্যান বি থাকলে তো ভার্বের পাস্ট পার্টিসিপল থাকার কথা, কিন্তু এখানে আইএনজি। প্রশ্নটা কে করেছে? স্যার আমি স্যার। মাই না ক্যান স্যার, বি ইসমাইল থাকলে, করি নাই। ক্যান বি থাকলে ভি3 হবে। আমি আপনার প্রশ্নের উত্তর দিব, তার আগে আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। এই জিনিসটা আপনি কোথায় শিখছেন? স্ট্রাকচারে তো এটা দেখি আর কি, ক্যান বি শ্যাল বি মাইট বি যদি থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ক্যান বি, শ্যাল বি, মাইট বি থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল। আচ্ছা, সো প্রথম কথা হচ্ছে, দুঃখ পেন না ভাই, আহ আপনি যে জিনিসটা শিখেছেন বা জানেন এটা ভুল, এটা বুঝতে পারছেন? ওকে স্যার। সেকেন্ড যে বিষয়টা, পাস্ট পার্টিসিপলের যে কথাটা আপনি বললেন, এটা ক্যান বি, শ্যাল বি, মাইট বির জন্য না। কি বললাম? ক্যান বি, শ্যাল বি, মাইট বির জন্য পার্টিসিপলটা, পাস্ট পার্টিসিপলটা না। এতটুকু ওকে? ওকে স্যার। তাহলে ভি3টা বা পার্টিসিপলটা কেন বসতেছে? বি ভার্বের জন্য। কোন ভার্ব? বি ভার্বের জন্য। বি ভার্বের জন্য। তাহলে ক্যান বি না, মাইট বি না, শ্যাল বি না, শুধু বি এর জন্য ভি3। এতটুকু বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আসেন বি ভার্ব থাকলে বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, দ্যাট মিন্স ভি3 যেভাবে বসতে পারে, প্রেজেন্ট পার্টিসিপলও বসতে পারে। পারে নাকি পারে না? জি স্যার পারে। পারে। যেমন আমি আপনাকে একটা বাংলা বলি, ইংলিশ করেন। আমি খেলছি। আই এম প্লেইং। এম কি বি ভার্ব? জি স্যার। ভি3 হয়েছে নাকি প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে? প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, আমি খেলছিলাম। আই ওয়াজ প্লেইং। আবার সেম কেস, বি ভার্ব জি প্লাস স্যার। ভার্বের পাস্ট পার্টিসিপল। জি স্যার। আমি খেলতে থাকবো। আই উইল বি প্লেইং। আবার বি ভার্ব প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তাহলে এই যে আপনি মুখস্থ করে ফেললেন ক্যান বি, শ্যাল বি, উইল বি, এগুলো থাকলে ভি3 হবে। সো এটা হচ্ছে রং। বি ভার্বের পরে প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারে, পাস্ট পার্টিসিপল বসতে পারে। এতটুকু কি ওকে? জি স্যার। ওকে স্যার। আচ্ছা, এখন আসে কখন প্রেজেন্ট পার্টিসিপল বসবে, কখন পাস্ট পার্টিসিপল বসবে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। ওকে, জি স্যার। বি ভার্বের পরে যদি প্রেজেন্ট পার্টিসিপল হয় তখন সেন্টেন্সটা হচ্ছে অ্যাক্টিভ, আর বি ভার্বের পরে যদি পাস্ট পার্টিসিপল হয় তখন সেন্টেন্সটা প্যাসিভ। এতটুকু বোঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। তাহলে ইট ক্যান বি রেইনিং সেন্টেন্সটা কি ঠিক আছে? জি স্যার ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড। আর কারো কোনো প্রশ্ন? স্যার, প্রেজেন্ট ফর্মে কুড কিভাবে ব্যবহৃত হয়? যেখানে লিখছেন স্পেসিফিক পসিবিলিটিতে লিখছেন যে কুড, ইট কুড রেইন টুডে। এটা তো আমরা আপনি মানে কি পাস্ট শুরু থেকে হিসেবে। আমার ক্লাসে আসেন নাকি একটু আগে জয়েন করছেন আগে সেটা বলেন। ভাইয়া, এই যে যখন এবিলিটি আর ল্যাক অফ এবিলিটি পড়াচ্ছেন, ওই জায়গা থেকে জয়েন জয়েন করছেন, তার করছি। মানে শুরুর দিকের কথাগুলো আপনি শুনেন নাই, তাই তো? আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, তাহলে সমস্যা নেই। আচ্ছা, বুঝতে পারছি ভাই। সরি ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, না না সরি বলার কিছু নাই, এটার উত্তর শুরুতে পাবেন। সো আমার রেকর্ডেড ক্লাসটা করবেন, ঠিক আছে? এখন আর বললাম না। জি ভাইয়া। জি। আচ্ছা, তাহলে দুটো প্রশ্ন পেলাম, আর তো প্রশ্ন নাই আশা করি, থাকলে করতে পারেন। স্যার এই মুহূর্তে নেই, আপনি শেখানোর পরে হয়তো বা বের হবে।
আরে না, আমি শেখানোর বড় প্রশ্ন আসে না। কারণ হচ্ছে আমি একটা জিনিস খেয়াল করছি, আমি যে কথাগুলাই বলি আপনাদের মনে হয় বেশিরভাগ কথাই নতুন নতুন লাগে, আমার যেটা মনে হয় আর কি। না স্যার, বলেন আপনি। ওকে, এখন আসেন পসিবিলিটি বোঝাতে প্রেজেন্ট বা ফিউচারে আমরা ক্যান, কুড, মে, মাইট এই চারটা মডেলস ব্যবহার করব। তাহলে আমরা সেন্টেন্স গুলা দেখি। ইট ক্যান রেইন, আর এখানে দেখেন ইট কুড, মাইট, মে রেইন টুডে। এই যে সেন্টেন্স দুইটা একটু খেয়াল করে দেখেন, পসিবিলিটিকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জেনারেল পসিবিলিটি, একটা হচ্ছে স্পেসিফিক পসিবিলিটি। তো জেনারেল পসিবিলিটির ক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করছি, আর স্পেসিফিক পসিবিলিটির ক্ষেত্রে আমরা কুড, মে, মাইট এগুলা ব্যবহার করছি। হ্যাঁ, এখন জেনারেল পসিবিলিটি কি আর স্পেসিফিক পসিবিলিটি কি, দ্যাট ইজ আ বিগ ইস্যু। ধরেন আমি আপনাকে বললাম বৃষ্টি হবে, কি বললাম? স্যার, বৃষ্টি বৃষ্টি হবে। হবে। কখন হবে? স্যার সেটা তো বলেননি। স্যার, আপনি টাইম তো Very good. উল্লেখ করেননি। টাইম উল্লেখ করি নাই, ভেরি গুড। যদি বলতাম আগামীকাল হবে, তখন বৃষ্টিটা কখন হবে স্পেসিফিক হয়েছে নাকি হয় নাই? তখন তো স্যার স্পেসিফিক। হ্যাঁ, যদি বলি আগামী বছর হবে, স্পেসিফিক হয়েছে না? জি স্যার, তখনও তো স্পেসিফিক। তার মানে এই যে পসিবিলিটিটা, এটা যদি স্পেসিফিক হয় দ্যাট মিন্স টাইমটা উল্লেখ থাকে, তখন আমরা কুড, মে, মাইট ব্যবহার করব। আর যদি টাইমটা উল্লেখ না থাকে তখন সেটা জেনারেল পসিবিলিটি হবে, সেই ক্ষেত্রে আমাকে ক্যান ব্যবহার করতে হবে। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আর অতীতের পসিবিলিটি বোঝানোর ক্ষেত্রে আমরা কুড, মে, মাইট এটার পারফেক্টিভ ফর্ম ব্যবহার করব। কি ব্যবহার করব? পারফেক্টিভ ফর্ম। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি কিন্তু কুড, মে, মাইট লিখেছি, ক্যান লিখি নাই। কেন লিখি নাই দেখি বের করে আমাকে বলেন তো, আপনাদের নিজের চিন্তা ভাবনায়। কারণ স্যার এখানে অতীতে তো হতে পারে এমন কিছু নাই। অতীতে যেটা হয়ে গেছে এটা স্পেসিফিক। ভেরি গুড, একদম। ওট ইজ অলওয়েজ স্পেসিফিক, ভেরি গুড। অতীতে জেনারেল বলে কোনো কিছু নাই। ভেরি জি গুড স্যার। আনসার, ভেরি গুড। স্যার ইট মে হ্যাভ আর মাইট হ্যাভ, হুম, এখানে কি কোনো মানে অর্থগত মানে পার্থক্য হবে? এত পার্থক্য শিখতে গেলে না মোটরসটাই শিখতে পারবেন না। ছোট্ট একটা কিঞ্চিত পার্থক্য আছে, যেটা বলারই দরকার নেই, জানারও দরকার নেই। আপনাদের জন্য দুইটাই সেম। বিশেষ প্রয়োজন হলে আমি কিন্তু অবশ্যই বলে দিতাম, খুঁটিনাটি যেটা দরকার সেটা কিন্তু আমি না বলে থাকি না। তার মানে এখানে আসলে আপনাদের আচ্ছা ওই জিনিসটা জানার দরকার নেই, ঠিক আছে? মানে আচ্ছা, ঠিক আছে। পড়ানোর সময় তাও কিন্তু স্যার, না না, আমি বলি অনেকে পড়ানোর সময় বলে এটা 30%, এটা 50%, এটা 70%, অনেকে এরকম শিখায় কিন্তু পার্সেন্টেজ দিয়ে। ফোতা কথা, এত কিছু করার দরকার নেই। একটা ইনে নাটশেল আমরা বোঝার মতো করে একটা ব্যবস্থা করছি, বুঝতেই থাকি ইনশাল্লাহ, আশা করি আরাম পাবো। ঠিক আছে? জি স্যার। জি ভাই, আপনার ওই যে আপনার এক্সপ্লেনেশন গুলো বা আপনার ব্যাখ্যাগুলো একটু অন্যরকম থাকে তো, ওই জন্য মানে করে ফেলি আর কি, যেমন না না না, ওই ঠিক যে আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, সমস্যা নাই। দরকার হলে আমি অবশ্যই বলে দিতাম। আমি যদি বলেও দিই আপনি ওটা জীবনেও কিছু করতে পারবেন না, গ্যারেন্টি। দরকার নেই। আচ্ছা, এখন আসেন পসিবিলিটি। এটা তো গেল, এটার মানেটা কি? অনুমতি স্যার, দেওয়া অথবা প্রত্যাখ্যান। অনুমতি দেওয়া পারমিশন অথবা দেয়া।
হ্যাঁ, পারমিশন দেয়া অথবা না দেয়া। না দ্যাট দেয়া। মিনস দ্যাট মিনস আপনার কাছে কেউ পারমিশন চাচ্ছে, আপনি হয় তাকে পারমিশন দিবেন না হয় দিবেন না, এটাই তো বিষয়, তাই না? জি স্যার। এখন আপনি যদি কাউকে পারমিশন দেন অথবা না দেন, সেক্ষেত্রে আপনি কোন কোন মোডালস এর সহায়তা নিতে পারেন, সেটাই আমরা একটু দেখার চেষ্টা করি। এই এতটুকু পরে বুঝে ফেলছেন কিনা দেখেন। তবে একটা ছোট জিনিস আছে যেটা আমি ব্যাখ্যা করব একটু পরে, আপনারা বোঝার পরে। স্যার একটা প্রশ্ন করব। হ্যাঁ, হ্যাঁ। এখানে আমি এক জায়গায় মানে দেখেছিলাম যে অনুমতি চাইতে মানে মেয়েটাই ইউজ করা সুইটেবল, কারণ কুট দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন নাকি ওটা হার্ডনেস হয়ে যায় প্রশ্নটা একটু, এরকম কি কিছু? আপনি যে প্রশ্নটা করেছেন একদম শুরুর কথাটা যদি আমি ধরি, অনুমতি কি চাইতে, কি বললেন? অনুমতি চাইতে। আরেকটু জোরে বলেন যাতে সবাই শুনে। অনুমতি চাইতে। কে চাইবে অনুমতিটা? স্যার আমি চাইবো। আপনি চাইবেন। আর আমরা এখন কি শিখতেছি বলেন তো? ও, অনুমতি দেয়া না দেয়া অর্থে। তাহলে কে দিবে বা না দিবে? যার কাছে চাইবো সেই না, না, তিনি আপনি দিবে বা না আপনি দিবে। আপনার কাছে একজন চাইছে, আপনি এখনো কারো কাছে চান নাই, আপনি চাইলে সেটা ডিফারেন্ট কেস, আপনার কাছে চাইছে, এখন আপনি দিবেন অথবা দিবেন না, এই জিনিসটা আমরা শিখতেছি। ওকে ওকে স্যার, বুঝতে পারছি। এটা এতটুক 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 করলে হবে। এই যে আমি যতটুক মার্ক করছি। এতটুক ওকে নাকি কারো কোনো প্রশ্ন আছে? জি স্যার, পড়েছি। আচ্ছা, বোঝানোর কথা আসতেছে একটু পরে। এতক্ষণ আমরা তাহলে কোন জিনিসটা বললাম এখানে? স্যার অনুমতি দেয়া বা না দেয়া অর্থে। হ্যাঁ, আরেকটু যদি স্পেসিফিকলি বলি, আমি যদি কাউকে অনুমতি দেই বা না দেই, নিজে নিজে এই কথাটা মুখে মনে মনে বলেন। আমি নিজে যদি কাউকে অনুমতি দেই বা না দেই, সেই ক্ষেত্রে আমি এই মোডালসটা ব্যবহার করব। যেমন আপনি কাউকে বললেন ইউ ক্যান গো, তুমি যেতে পারো, আপনি অনুমতি দিলেন। অথবা আপনি কাউকে বললেন ইউ ক্যান নট গো, তুমি যেতে পারো না, আপনি তাকে অনুমতি দিলেন না। বোঝা গেছে এতটুকু? জি স্যার। আচ্ছা, এতক্ষণ তো আপনি স্বৈরাচারের ভূমিকা পালন করলেন, অনুমতি দিলেন বা দিলেন না। এবার আপনি ভিকটিম, আপনি এখন অনুমতি চাইবেন। এখন আপনি অনুমতি চাইবেন আরেকজনের কাছে। এই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। ভালো করে দুইটা দেখেন, আমি কিন্তু কয়েকটা জটিল জটিল প্রশ্ন করব যে সকল জায়গায় আপনারা ধরা খেতে পারেন।
ভাইয়া অতীত পারমিশনটা বুঝতেছি না, যে ইউ কুড পার্ক হেয়ার, এটা কেমন জানি খটকা লাগতেছে। উম, না, এটা তো আগেটাই চলে গেছে। হ্যাঁ এখানে দুইটা আছে তো, একটা হচ্ছে অনুমতি দেয়া না দেয়া, মানে উপরেরটা হচ্ছে আপনি কাউকে অনুমতি দিবেন বা দিবেন না, আর সেকেন্ডটা জি হচ্ছে স্যার। আপনি কারো কাছে অনুমতি যাবেন, দুইটা দুই জিনিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বুঝে গেলে তো ভালো, না বুঝলে প্রশ্ন থাকলে আবার করেন। ভাই প্রথম অনুমতি দেয়ার যেটা ছিল অতীতে কালে, মানে আমি হ্যাঁ, এখনকার আগের টপিকটা তো বলছি, ইউ কুড পার্ক হেয়ার, এটা মানে এটার অর্থটা কি এমন যে তুমি এখানে করতে পার পারতা? করতে পারতে। ইউ কুড পার্ক হেয়ার। তাহলে ভাইয়া কুড আই পার্ক হেয়ার, এটা পাস্ট হওয়ার কথা না ওই সেন্সে, যে আমি এখানে করতে পারতাম কিনা, পার্ক করতে পারতাম না, সেটা। আচ্ছা আমি আপনাকে একটা কথা বলে দিই, আপনি পরে জয়েন করছেন তো সেজন্য আমি বলতে চাই না, এখন বলে দিচ্ছি নইলে আপনি বিপদে থাকবেন। মোডালস এর প্রেজেন্ট পাস্ট বলে কোনো কিছু নাই, বিভিন্ন সিচুয়েশনে আমরা বিভিন্ন মোডালস ব্যবহার করি। তো আচ্ছা আচ্ছা কখনো প্রেজেন্টে ব্যবহার করতে পারেন, কিংবা পাস্টে ব্যবহার করতে আচ্ছা পারেন। আচ্ছা। ঠিক আছে। জি ভাইয়া, ঠিক আছে। এখানে আর এই এই দুইটা টপিকে আরো জটিল জটিল ইস্যু আছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বাই ইয়োরসেলফ। ওকে, আশা করি আর প্রশ্ন নাই। এবার আমি একটা প্রশ্ন করি আপনাদের। হ্যাঁ, কাউকে অনুমতি দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে আমরা প্রেজেন্টে বা ফিউচারে ক্যান ব্যবহার করছি, আর পাস্টে কুড ব্যবহার করছি। অনুমতি চাওয়ার ক্ষেত্রে প্রেজেন্ট বা ফিউচারে ক্যান, সরি, মে বা কুড ব্যবহার করছি, পাস্টে কি ব্যবহার করব? স্যার অতীতে তো পারমিশন চাওয়ার প্রয়োজনই হয় না, ভেরি গুড। কারণ অতীত কাজটা তুমি করেই ফেলছো, ওটা তো আর পারমিশন নেওয়ার প্রয়োজন হচ্ছে না। হুম, যেমন যারা কথাটা বোঝেন নাই তারা বোঝার চেষ্টা করেন। আপনি আপনার আব্বাকে বলতেছেন, আব্বু আমি গতকাল কক্সবাজার যেতে চাই। কথাটা কি কোনো যুক্তিযুক্ত কথা? না না স্যার। স্যার, এটা তো কোনো লজিক নেই। হুম, তার মানে অতীত কালের জন্য আমরা আসলে কারো কাছ থেকে পারমিশন চাওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এটা একটা গেল। সেকেন্ড যে বিষয়টা, আমরা একটা জিনিস ভুল করি। ভুলটা হচ্ছে এই যে দেখেন এই সেন্টেন্সটা আমি লিখলাম, ইউ মে পার্ক হেয়ার। ধরেন আমি আপনাকে বললাম ইউ ক্যান পার্ক হেয়ার এবং ইউ মে পার্ক হেয়ার, এই দুইটার মধ্যে কোন সেন্টেন্সটা আপনার পছন্দ? নির্দ্বিধায় আপনি চুজ করবেন ইউ মে পার্ক হেয়ার, 100 জি স্যার, সেন্স তো আমাদের ওইটাই বলে যে আমি মেয়েই হ্যাঁ। চুজ করবো। এখন এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে ছোটবেলা থেকে আমাদের মনের মধ্যে ঢুকে গেছে বা ঢুকানো হয়েছে যে কি মেয়েটা একটু ভদ্র ভদ্র। জি স্যার, ওইটাই আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম, যে সফটনেস এবং হার্ডনেসের ব্যাপারটা মেয়ে কোডে। আচ্ছা,
এখন মেইটা আসলে কখন ব্যবহার করব? ইউ মে পার্ক হিয়ার সেন্টেন্সটা রাইট, বাট পরীক্ষার জন্য রাইট না। কোন সেন্সে? যখন আপনি কাউকে পারমিশন দিবেন বা দিবেন না, এই সেন্সে। যেমন ধরেন আপনি কারো দোকানের সামনে বাইক পার্কিং করলেন, দোকানদার এসে বললো ভাই এখানে রাখিয়েন না, আমার দোকানে কাস্টমার আসতে পারবে না। তখন আপনি উল্টা দোকানদারকে আটকে দিবেন, রাস্তা কি তোর বাপের? তো দোকানদার আপনাকে বলতে পারে না যে ইউ ক্যান নট পার্ক হিয়ার। কিন্তু আপনি রাস্তায় বাইক রাখলেন, পুলিশ এসে আপনাকে বললো এই বাইক সরান, তখন আপনি দৌড়ে দৌড়ে বাইক নিয়ে দৌড় মারবেন। কারণ হচ্ছে পুলিশের সেই অথরিটিটা আছে যে আপনাকে রাস্তায় বাইক রাখতে না দেওয়ার। আছে না নাই? আছে। জি স্যার। তখন পুলিশ বলতে পারে ইউ মে নট পার্ক হিয়ার। দ্যাট মিন্স মে শব্দটা আমরা আসলে অথরিটির জন্য ব্যবহার করব, সফটনেসের জন্য না। কিসের জন্য? অথরিটির জন্য। এবার বুঝতে কখন? পারছি। অথরিটির জন্য। কখন? যখন আমরা কাউকে পারমিশন দিব বা দিব না তখন। এতটুকু বোঝা গেছে? জি স্যার, এবার বুঝতে পারছি। আচ্ছা। আবার পারমিশন চাইতে গেলে তখন আমাকে ব্যবহার করতে হবে আবার মে। তখন মে হচ্ছে সফট সফট। তখন যদি আমি ক্যান ব্যবহার করি সেটা হয়ে যাবে আবার ইনফর্মাল। তার মানে দুইটা দুই জিনিস। পারমিশন দেয়া বা না দেওয়ার ক্ষেত্রে ক্যান, আর পারমিশন চাওয়ার ক্ষেত্রে কি? স্যার মেই। মে। এই জায়গায় মে আবার সফট, এই জায়গায় মে হার্ড। আচ্ছা, পারমিশন তো চাইলেন, এবার আপনি কাউকে রিকোয়েস্ট করবেন। অতীতের জন্য কাউকে রিকোয়েস্ট করা যায়? না না স্যার, স্যার ভবিষ্যতের জন্য বা বর্তমানের জন্য। তো এখানেও অতীত নিয়ে কোনো সমস্যা নাই। এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্রেজেন্ট বা ফিউচার, পাস্টের কোনো ইস্যু নাই। এখন দেখেন, এইটা এবার একটু পড়েন, এখানেও কিছু জানার বিষয় আছে ইম্পর্টেন্ট। দেখি এটা সলিউশন করে নাকি, তারপরে হচ্ছে বুঝাচ্ছি। এটার আনসার কি হবে? কুড, উড, বোথ? বোথ স্যার। বোথ। আর এই আনসার আরো কয়েকজন দেন না, একজন দিলে হবে? আমার কাছে তো মনে হচ্ছে কুডই প্রিফারেবল, কারণ উড তো কুডই প্রিফারেবল মনে হচ্ছে। কুড প্রেফারেবল। আচ্ছা, প্রেফারেবল মানে হচ্ছে উড বসতে পারে, কুডও প্রেফারেবল। সেই হিসেবে আপনি কুডে আছেন আর কি। ওকে, সো এটার আনসার হচ্ছে কুড, উড না। এখন কি মনে হয় উড না কেন?
দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু, উড না কেন? স্যার এখানে কি মানে এবিলিটির ব্যাপারটা ফ্যাক্টর না? আমি একটু পেঁচাই আর একটু। আপনারা কিন্তু ছোটবেলা থেকে শিখেছেন বিনয় প্রকাশে উড ব্যবহার হয়, শিখছেন না শিখেন নাই বলেন, মিথ্যা কথা বলবেন না। জি স্যার, স্যার ওইটাই শেখানো হয়েছে উডটা আমাদেরকে। শিখছি, উড ইউ লাইক টু গো উইথ মি, অথবা এরকম একটা হ্যাঁ, বিনয় সেন্টেন্স প্রকাশে শিখছি। would ব্যবহার হয়, হ্যাঁ, রিকোয়েস্ট। হ্যাঁ, তাহলে এখানে জি উড না জি বলে ভাই। would কেন ব্যবহার হলো? বিনয় প্রকাশ করি নাই কেন আমরা? কারণটা বলবো? জি জি স্যার, স্যার এক্সপ্লেন বলেন। করেন, এটা ভালো হবে। জি ভাই এই যে বলেন। এই উড দেখতে পাচ্ছেন, উড শুধুমাত্র ইউর সাথে বসে। কার সাথে বসে? ইউ এর সাথে। ইউ ছাড়া আর কারোর সাথে আপনি উড বসাতে পারবেন না এরকম প্রশ্ন করার সময়। উডটা সবার সাথে বসে, উডটা শুধুমাত্র ইউর সাথে বসে, মনে থাকবে? জি স্যার। একটু একটু আগে যে ভাই ওটা একটা এক্সাম্পল দিলেন, ওখানেও দেখেন উনি উডের পরে কিন্তু ইউই বলছে। এবার আসেন, এতক্ষণ যেগুলো পড়লেন এগুলো হচ্ছে বেসিক। এবার পরীক্ষায় আসতে পারে এরকম একটা জিনিস আমরা পড়বো, যেটা পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে আইবিএ যদি প্রশ্ন করে তো এখান থেকে প্রশ্ন আসবেই এই টপিকটা। ডিডাকশন, ডিডাকশনের বাংলা কি? স্যার কর্তন। আহ, ঠিক আছে, ডিডিউস থেকে ডিডাকশন আসছে। ডিডিউস মানে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা। ডিডিউস ভার্ব, ডিডিউস মানে সিদ্ধান্ত গ্রহণ করা। সেই ক্ষেত্রে সেখান থেকে ডিডাকশন আসছে। ডিডাকশন হচ্ছে নাউন, তার মানে ডিডাকশন হচ্ছে কি? সিদ্ধান্ত। ডিডাকশনের বাংলা কি? সিদ্ধান্ত। সিদ্ধান্ত। তাহলে নেগেটিভ ডিডাকশন মানে কি? নেতিবাচক সিদ্ধান্ত। না, হ্যাঁ, নেগেটিভ ডিডাকশন মানে হচ্ছে যে না বোধক সিদ্ধান্ত, আর পজিটিভ ডিডাকশন মানে হ্যাঁ বোধক সিদ্ধান্ত। মানে একটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড, একটা হচ্ছে নেগেটিভ অ্যাটিটিউড। ওকে। আচ্ছা, এখন আসেন, এই ডিডাকশন জিনিসটা আপনারা খুব ভালো করে ফোকাস করবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি টাইপ অফ এক্সাম। মোলাস থেকে প্রশ্ন আসলে এই ডিডাকশন থেকে আসে মোটামুটি। আচ্ছা, এখন আমি আপনাদেরকে কিছু গল্প বলবো, গল্পের তালে তালে আমরা মোডাসটা শিখবো। আমার আহ আপনাদের যে পার্টিসিপেন্টস, এখানে শুরুতে দুইজনের নাম আমি পাচ্ছি। একটা হচ্ছে আব্দুল আহাদ, আরেকটা হচ্ছে মনে করেন আরদিবা প্যাটিনসন। ছেলে না মেয়ে বুঝতে পারছি না, আরদিবা দেখে মনে হচ্ছে মেয়ে, আর প্যাটিনসন তো বোঝা যাচ্ছে না। তো ওনাকে আমি বাদ দিলাম। এরপর হচ্ছে সবই তো মেয়ে দেখা যাচ্ছে, মানে ছেলেরা আমার ক্লাস পছন্দই করে না মনে হয়। মাহফুজ আহমেদ, দুইজনকে পাইলাম। একটা হচ্ছে আব্দুল আহাদ, একটা হচ্ছে মাহফুজ আহমেদ, এই দুইজনকে আমি পেলাম। এখন ভালো করে লক্ষ্য করেন, আব্দুল আহাদ এবং মাহফুজ আহমেদ এরা দুইজন হচ্ছে বন্ধু। হ্যাঁ, কেউ কিছু বলছেন? আচ্ছা,
আব্দুল আহাদ এবং মাহফুজ আহমেদ এরা দুইজন হচ্ছে বন্ধু। মাহফুজ আহমেদ আব্দুল আহাদের এলাকায় গেছে বেড়াইতে, ঘুরতে। মাহফুজ আহমেদ আব্দুল আহাদের এলাকায় গেছে ঘুরতে। দুইজন দাঁড়ায় দাঁড়ায় টঙের দোকানে চা খাচ্ছে। হঠাৎ করে তাদের সামনে দিয়ে একটা মেয়ে চলে গেল। এই জায়গায় আমার প্রশ্ন হচ্ছে, এলাকাটা কার? উত্তর দেন। আব্দুল আহাদের। আব্দুল আহাদের। তো এলাকাটা হচ্ছে আব্দুল আহাদের। মাহফুজ বেড়াতে আসছে আহাদের এলাকায়। এখন তারা টঙের দোকানে চা খাচ্ছে। হঠাৎ তাদের সামনে দিয়ে একটা মেয়ে চলে গেল। আব্দুল আহাদ বলছে, দোস্ত এই যে মেয়েটা দেখতেছস, এই মেয়েটা বয়স হচ্ছে 30 বছর। আব্দুল আহাদ মাহফুজ আহমেদকে বলতেছে, দোস্ত এই মেয়েটার বয়স হচ্ছে 30 বছর। তো মাহফুজ মেয়েটার দিকে তাকাইছে। তাকানোর পরে সে একটা কথা বলছে, বলছে শি লুকস ভেরি ইয়াং। তাকে অনেক ইয়াং দেখাচ্ছে। মাহফুজের কথাটা খেয়াল করেন। মাহফুজ বলছে শি লুকস ভেরি ইয়াং। এর আগে আব্দুল আহাদ কি বলছে? আব্দুল আহাদ বলছে মেয়েটার বয়স 30 বছর। এরপরে মাহফুজ আব্দুল আহাদের কথার এগেনস্টে সরাসরি বলতে পারতো, দোস্ত এই মেয়েটার বয়স 30 বছর হতেই পারে না। মাহফুজ কিন্তু সরাসরি এই কথাটা বলতে পারতো আহাদকে, যে দোস্ত মেয়েটার বয়স 30 বছর হতেই পারে না। কিন্তু মাহফুজ সরাসরি এই কথাটা বলে নাই। মাহফুজ আগে একটা লজিক দাঁড় করেছে। লজিকটা কি? তাকে অনেক ইয়াং লাগছে। এই ইয়াং লাগার কারণে তার বয়স 30 বছর হতেই পারে না। তো মাহফুজ প্রথমে একটা লজিক দিছে। এই লজিকের উপর ভিত্তি করে সে একটা ডিসিশন দিছে, এবং ডিসিশনটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক? স্যার না বোধক। বোধক। তো এটাকে আমরা বলতেছি নেগেটিভ ডিডাকশন। এতটুকু কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এবার আসেন, মেয়েটা চলে গেল। চলে যাওয়ার পরে হঠাৎ একটা স্কুলে ছেলে যাচ্ছে, আব্দুল আহাদের স্কুলে। তো আব্দুল আহাদ মাহফুজকে ছেলেটাকে দেখাইলো। দেখানোর পরে বলল, দা বয় অলওয়েজ গেটস হাইয়েস্ট মার্ক। এই যে ছেলেটা দেখতেছস, সে সবসময় হাইয়েস্ট মার্ক পায়। এই কথাটা বলার পর সে একটা ডিসিশনও দিয়ে দিল। ডিসিশনটা কি? হি মাস্ট স্টাডি হার্ড। আহাদ কিন্তু মাহফুজকে সরাসরি বলে নাই যে কি দা বয় মাস্ট স্টাডি হার্ড। আহাদ প্রথমে একটা কথা বলছে, কথাটা হচ্ছে দা বয় গেটস হাইয়েস্ট মার্ক, অলওয়েজ গেটস হাইয়েস্ট মার্ক। এটা বলার পরে যেহেতু সে হাইয়েস্ট মার্ক পায়, তার মানে সে সবসময় বেশি পড়ালেখা করে। সো এই যে একটা কথা দাঁড় করালো, এই লজিকটার উপরে ভিত্তি করে সে একটা সিদ্ধান্ত দিছে। এই ঘটনার উপরে ভিত্তি করে সে একটা সিদ্ধান্ত দিছে। এই স্টেটমেন্টের উপরে ভিত্তি করে সে একটা সিদ্ধান্ত দিছে। এই সিদ্ধান্তটা কি হ্যাঁ বোধক নাকি না বোধক? হ্যাঁ বোধক। হ্যাঁ বোধক। এইবার আপনারা একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি না বোধক যে সিদ্ধান্তটা, সেখানে আমি ক্যান নট বা কুড নট ব্যবহার করছি। আর হ্যাঁ বোধক যে সিদ্ধান্তটা, সেখানে আমি মাস্ট ব্যবহার করছি। এখানে আমি ক্যান বা কুড ব্যবহার করি নাই, আর এখানে মাস্ট নট ব্যবহার করি নাই। এতটুকু ডিফারেন্স কি আপনারা ধরতে পারতেছেন? জি স্যার। তার মানে কি? তার মানেটা হচ্ছে, নেগেটিভ সিদ্ধান্তের ক্ষেত্রে প্রেজেন্ট বা ফিউচারে ক্যান নট বা কুড নট বসবে, আর পজিটিভ সিদ্ধান্তের ক্ষেত্রে প্রেজেন্ট বা ফিউচারে
মাস্ট বসবে। এখানে ক্যান ব্যবহার করার সুযোগ নাই, এখানে মাস্ট নট ব্যবহার করার সুযোগ নাই। এটা গেল প্রেজেন্ট বা ফিউচার। এবার আসি পাস্ট। তো আব্দুল আহাদ আর মাহফুজ দুইজনে চাটা খেয়ে দুইজন মিলে আহাদের বাসায় চলে গেল। এরপর তারা রাতে ঘুম দিল, সকালবেলা ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠার পরে আহাদ মাহফুজকে বলল, দোস্ত কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, তুই তো ঘুমছিলি দেখোস নাই। মাহফুজ জানলা দিয়ে বাইরে তাকাইলো, বাইরে তাকাই বললো, ওই বেটা দেখ, দা গ্রাস ইজ ড্রাই, ঘাসগুলো শুকনা। ইট ক্যান নট বা কুড নট হ্যাভ রেইনড লাস্ট নাইট, গতকালকে বৃষ্টি হতেই পারে না। তো মাহফুজ আগে কি বললো, ঘাসগুলো শুকনা। আহাদ কি বলছিল শুরুতে, আহাদ বলছিল গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে। এরপর মাহফুজ কি বললো, বাইরে তাকাই দেখ ঘাসগুলা স্টিল শুকনা, গতকালকে বৃষ্টি হতেই পারে না। সো একটা ঘটনার উপরে বেস করে সে একটা অতীতকালের বিষয়ে সিদ্ধান্ত দিল, এবং সিদ্ধান্তটা নেগেটিভ। এই কারণে ক্যান নট বা কুড নট এর পারফেক্টিভ ফর্ম। ঘটনা যদি এরকম হইতো, আহাদ মাহফুজকে বললো, দোস্ত গতকালকে রাত্রে বৃষ্টি হয় নাই, তারপরেও ঠান্ডা লাগছে। তো মাহফুজ জানলা দিয়ে বাইরে তাকাইলো, তাকাই বললো, বাইরে তাকাই দেখ হারামজাদা, ঘাসগুলো হচ্ছে ভেজা, দ্য গ্রাস ইজ ওয়েট, গতকালকে অবশ্যই বৃষ্টি হয়েছে, ইট মাস্ট হ্যাভ রেইন লাস্ট নাইট। সিদ্ধান্তটা অতীতকালের, কিন্তু একটা ঘটনার উপরে বেস করে সেই সিদ্ধান্তটা দিছে, এবং সিদ্ধান্তটা হ্যাঁ বোধক, এই কারণে মাস্টের পারফেক্টিভ ফর্ম। তার মানে আমরা ছোট্ট করে যদি আরেকটা জিনিস শিখে ফেলি, সেটা হচ্ছে মোডালস এর পারফেক্টিভ ফর্ম মানে মোটামুটি নিশ্চিত থাকেন সেটা পাস্ট টেন্সকে প্রকাশ করে। যে কোনো মোডালস এর পারফেক্টিভ ফর্ম মানে সেটা পাস্ট টেন্সকে প্রকাশ করবে, মোটামুটি নিশ্চিত থাকবে। মোডালস মানে যে পাস্ট বিষয়টা এরকম না, কিন্তু মোডালস এর পারফেক্টিভ ফর্ম মানে মোটামুটি পাস্ট, এটা শিওর, এক্সেপশনাল একটু একটু আছে। তো এই যে জিনিসটা, এটা পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু খেয়াল করলে দেখবেন এই টাইপের সেন্টেন্স থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। কারো কোনো প্রশ্ন থাকলে এখানে করতে পারেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি। স্যার জানি না এটা আসলে আমার হ্যালো, হ্যাঁ শুনছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, স্যার জানি না প্রশ্নটা কতটুকু ইয়ে, বাট এই যে আমরা জানি মডালস এর পরে আপনি শুরুতে বলেছিলেন যে বেয়ার ইনফিনিটিভ বা ভার্বের বেস ফর্ম বসে, বেস কিন্তু ফর্মের কথা স্যার বলি নাই, একটু আমি অ্যাড করে দিই, আমি বেস ফর্মের কথা বলি নাই, আমি বলছি বেয়ার ইনফিনিটিভ বসে, এটাই হচ্ছে রাইট কথাবার্তা। তবে অনেকে বেস ফর্ম বলে, এবং দুইটা দেখতে একই, তাই এই কারণে আমি আপনাদেরকে আর ডিস্টার্ব করিনি, আমিও বেস ফর্মের কথাটা বলছি, কিন্তু বেস ফর্ম কথাটা আসলে রং, এটা বলা উচিত বেয়ার ইনফিনিটিভ। তবে এটা হচ্ছে কারেকশন করে দিলাম এই জায়গায়। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন মোডালস এর পরে বেয়ার ইনফিনিটিভ বা বেস ফর্ম বসে, কথাটা এখন থেকে প্রশ্নটা শুরু করতে পারেন। হ্যাঁ, স্যার এখানে যে মাস্ট হ্যাভ এই জিনিসটা না আমি আদৌ বুঝি না, যে আসলে মাস্টের পরে তো তাহলে হ্যাজ হওয়ার কথা, তাই না? কেন? কারণ সেন্স তো স্যার ওটাই বলে। আহ, একটু আগেই কি বললেন, মোরালস এর পরে কি বসবে? বেয়ার ইনফিনিটিভ বা বেস ফর্ম। আচ্ছা, তো দুইটা দিয়ে বোঝায়, হ্যাভ বেস ফর্ম নাকি হ্যাজ বেস ফর্ম? স্যার মেবি তো হ্যাজ। হ্যাজ বেস ফর্ম। স্যার এইটাই আমার কনফিউশন আসলে। এই কেউ বলেন না হ্যাভ বেস ফর্ম না হ্যাজ বেস ফর্ম? বেস ফর্ম স্যার। আচ্ছা, প্রশ্নটা কে করছিলেন হ্যাজ বেস ফর্ম? স্যার আমি। মুহিম। আই গো সেন্টেন্সটা শুনেছেন? জি স্যার। হি, যদি হি বলি তাহলে
গোস। গোস কেন হলো? কেন স্যার, এখানে হি আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তার মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের সাথে বা বেস ফর্মের সাথে এস বাই এস যোগ হয়, তাই না? জি স্যার। আমি যে কথাটা বলেছি এটা আবার বলেন। মানে স্যার, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সঙ্গে এস বাই এর যুক্ত হয়। মূল ভার্ব মানে মেইন ভার্ব মানে বেস ভার্ব, তাই না? জি স্যার। আই হ্যাভ, কি বললাম? আই হ্যাভ। আর হি সে হি হ্যাজ। হি হ্যাভেস হওয়ার কথা ছিল, এইচ এ ভি এস, হ্যাভেস হওয়ার কথা ছিল না? গো 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 থেকে যদি গোস হয়, হ্যাভ থেকে হ্যাভেস হওয়ার কথা ছিল না? হ্যাভেস। জি স্যার। তো হ্যাভেসটা শুনতে আসলে বিচ্ছিরি লাগে, তো সেজন্য এটাকে হ্যাজ বানায় দিয়েছে। তো গোস যদি মূল ভার্বের সাথে এস বাই এস যোগ হয়, তাহলে হ্যাভেসটাও কি মূল ভার্বের সাথে এস বাই এস, তাই না? জি স্যার। প্রশ্নের কি উত্তর পাইছেন নাকি আরো ব্যাখ্যা দেব? না, বুঝতে পারছি স্যার এবার। মানে এটা কনফিউশন আমার অনেকদিন আগ থেকেই, যে এটা মাথায় ঘুরে যে মাস্টের পরে কেন আসলে হ্যাভ হয়। ক্লিয়ার হয়েছে স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। ওয়েলকাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? নাই? তাহলে আমরা শেষের দিকে চলে আসছি প্রায়। আহ আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। যদি আপনি কারো কাছে কাউকে অ্যাডভাইস দেন, অথবা কারো কাছ থেকে অ্যাডভাইস নেন, অ্যাডভাইস মানে কিন্তু উপদেশ, কাউকে উপদেশ দিবেন বা উপদেশ নিবেন, অথবা আপনার কোনো দায়িত্ব অব্লিগেশন, অথবা কারো প্রতি আপনার কোনো এক্সপেকটেশন থাকবে, এই ধরনের ক্ষেত্রে আমরা কয়েকটা মডেলস ব্যবহার করতে পারি, 4-5টা মডেলস ব্যবহার করতে পারি, একসাথেই শিখে ফেলি। দেখেন, প্রেজেন্ট বা ফিউচারে আমরা শুড, অট টু, হ্যাড বেটার, বি সাপোজ টু, এই মডেলস গুলো আমরা ব্যবহার করতে পারি। প্রত্যেকটার অর্থ সেম, যেটাই ব্যবহার করেন একই মিনিং, কোনো চেঞ্জ নাই, কোনো ডিফারেন্স নাই। যেমন মনে করেন, ইউ শুড গো, ইউ অট টু গো, ইউ হ্যাড বেটার গো, ইউ আর সাপোজ টু গো, সেম জিনিস। যদি অতীতকালের অব্লিগেশন হয় বা অতীতকালের এক্সপেকটেশন হয় বা অতীতকালের অ্যাডভাইস হয়, সেই ক্ষেত্রে আমরা এই দুইটা মডেলস এর ব্যবহার করতে পারি। তো শুড এর ক্ষেত্রে পারফেক্টিভ, একটু আগেই বলছিলাম মডেলস এর পারফেক্টিভ মানে মোটামুটি পাস্ট, এটা নিশ্চিত থাকতে পারেন। সো সেই ক্ষেত্রে শুড এর পারফেক্টিভ ফর্ম। আর বি সাপোজ টু তো আছেই, এটাকে আর চেঞ্জ করার দরকার নেই, কারণ প্রেজেন্টে হচ্ছে অ্যাম ইজ আর ব্যবহার করি, এটা আমরা সবাই জানি। আর পাস্টের ক্ষেত্রে অ্যাম ইজ আর এর জায়গায় হচ্ছে ওয়াজ ওয়্যার হয়ে যাবে, সো এখানে আর নতুন করে এক্সট্রা কিছু করার দরকার নেই। সো এটা হচ্ছে একদম ইজিয়েস্ট একটা এক্সাম্পল। আপনারা একটু পড়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে এখানে পড়ে ফেলতে পারেন, নাহলে এটা শেষ। তো ধরে নিলাম বুঝে গেছে। এখন আসেন, একটা জিনিস কি, অব্লিগেশন এবং
কমপ্লিট অব্লিগেশন, এই দুইটা হচ্ছে মারাত্মক দুইটা বিষয়। অব্লিগেশনের ক্ষেত্রে কিন্তু আমরা এই মোডালস গুলো ব্যবহার করছি। যখন আমরা কমপ্লিট অব্লিগেশন বোঝাতে যাব সেক্ষেত্রে আমাদেরকে দেখেন এখানে হ্যাভ টু ব্যবহার করছি, যদিও এটা মোরাস না, কিন্তু কমপ্লিট অব্লিগেশনে হ্যাভ টু কথাটা ব্যবহার করা যায়। তো এটাকে আপনারা মোডাস হিসেবে ট্রিট না করে নর্মালি অন্য কিছু হিসেবে ট্রিট করেন। শুরুতে একটা ভাইয়া বলেছিলেন অব্লিগেশনের ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করি, নিড টু ব্যবহার করি। বাই দ্য ওয়ে, দেখেন অব্লিগেশন আর কমপ্লিট অব্লিগেশনের মধ্যে পার্থক্য কি, এই বিষয়টা ডিপেন্ড করবে হচ্ছে আপনার নিত্য নৈমিত্তিক ব্যবহারের উপরে। আপনি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি বিকাল 6টায় অফিস থেকে বাসায় ঢুকতেছেন, এমন সময় আপনার বন্ধু আপনাকে ফোন দিছে, দোস্ত তুই কোথায়? তো আপনি বললেন এই তো অফিস শেষ করে বাসায় ঢুকতেছি। তো আপনার বন্ধু বললো ঠিক আছে, ধানমন্ডিতে চলে আয়, আড্ডা মারবো। তা আপনি আপনার বন্ধুকে বললেন দোস্ত বাসায় ঢুকতেছি, একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসতেছি। তো আপনি আপনার বন্ধুকে কথা দিয়েছেন, আপনার কি যাওয়া উচিত না? জি স্যার। এটা এক ধরনের অব্লিগেশন বা দায়িত্বের মধ্যে পড়ে না, পড়ে না? অবশ্যই পড়ে স্যার, যেহেতু আমি কথা দিয়েছি। পড়ে, হ্যাঁ। সো ইট ইজ ইউর অব্লিগেশন টু গো দেয়ার। নাও সিচুয়েশনটা যদি এরকম হয় যে আপনি 6টার দিকে বাসায় ঢুকতেছেন, এমন সময় আপনাকে ফোন দিল আপনার ফ্রেন্ড। তো ফোন দিয়ে বলতেছে দোস্ত তুই কোথায়? তো আপনি বললেন এই তো অফিস থেকে বাসায় ঢুকতেছি। এখন আপনার বন্ধু বললো দোস্ত অমুকে অ্যাক্সিডেন্ট করছে, তাড়াতাড়ি ঢাকা মেডিকেল কলেজের সামনে আয়। তা আপনি কি বলবেন? দোস্ত অফিস থেকে বাসায় যাচ্ছি, টায়ার্ড, একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসতেছি, সুযোগ আছে? না স্যার, তো যেতে হবে আপনি অবশ্যই। হ্যাঁ, শুরুতে আপনি আপনার বন্ধুকে কথা দিয়েছিলেন ধানমন্ডিতে যাবেন, এটা অব্লিগেশন। আর এখন আপনি হসপিটালে যাবেন, এটাও অব্লিগেশন। কিন্তু দুই অব্লিগেশনের মধ্যে পার্থক্য হচ্ছে কমপ্লিট অব্লিগেশনটা আপনার অ্যাভয়েড করার সুযোগ নাই, কিন্তু অব্লিগেশন আপনি চাইলে অ্যাভয়েড করতে পারবেন। যে আপনি ধানমন্ডিতে যাবেন বলছেন, না গেলেও কোনো সমস্যা নেই, পরে বন্ধুকে বলবেন দোস্ত ঘুমাই গেছিলাম, যাইতে পারিনি। কিন্তু কমপ্লিট অব্লিগেশন ইউ ক্যান নট অ্যাভয়েড দিস। সো এই যে জিনিসটা আমাদের অ্যাভয়েড করার সুযোগ নাই, সেই ক্ষেত্রে আমরা মাস্ট বা হ্যাভ টু ব্যবহার করি। যেমন আই মাস্ট গো, আমাকে অবশ্যই যেতে হবে নইলে কিয়ামত হয়ে যাবে, বিষয়টা হচ্ছে এরকম। আর আই শুড গো, এটার মানে হচ্ছে আমার যাওয়া উচিত, আমার যেতে হবে। না গেলে কিছু হবে বলে মনে হচ্ছে না, তবে আমার যাওয়া উচিত। আই অট টু গো, আমার যাওয়া উচিত, আমার যেতে হবে। আই হ্যাড বেটার টু, আই হ্যাড বেটার গো, আমার যাওয়া উচিত, আমার যেতে হবে। আই এম সাপোজ টু গো, আমার যাওয়া উচিত, আমার যেতে হবে। আর আই মাস্ট গো বা আই হ্যাভ টু গো মানে আমার যেতেই হবে, না গিয়ে কোনো উপায় নাই। বিষয়টা কি ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। সো কখন কোনটা ব্যবহার করবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপর। এমন না যে কি আপনাকে এটাই ব্যবহার করতে হবে, এমন না যে কি ওইটাই ব্যবহার করতে হবে। সো ইউজ কোনটা কখন করবেন সেটা একমাত্র আপনিই জানেন ভাই, আর কেউ জানে না। কিন্তু স্যার এক্সাম হলে যদি এরকম কোশ্চেন আসে তখন? হলে যদি মনে করেন আই ড্যাশ গো, এতটুক দিল, হ্যাঁ, আই ড্যাশ গো, সেক্ষেত্রে আপনি শুড বসাইলেও কারেক্ট, হ্যাভ টু বসাইলেও কারেক্ট। কিন্তু একটু আগে যে আমি এক্সাম্পল দিলাম, অমুকে এখন হসপিটালে ভর্তি হয়েছে, আমাকে যেতেই হবে, তাহলে আপনি কি বলবেন, আই শুড গো নাকি হ্যাভ টু গো? হ্যাড টু গো। বুঝে ফেলছেন পরীক্ষায় আসলে কিরকম আসতে পারে? বুঝতে পারছি স্যার। তো আমার মোডালস এখানেই শেষ, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আদারওয়াইজ আই হ্যাভ টু ফিনিশ। স্যার, মানে টপিকের বাইরে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মুখস্থ রিলেটেড যে পড়াশোনাগুলা, যেমন ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্যার এগুলা কিভাবে পড়বো, একটু যদি পরামর্শ দিতেন। আমি বলছিলাম মনে মাস্টার বই থেকে পড়ে ফেললে এনাফ। সবগুলাই স্যার? হ্যাঁ, ওই প্রেপোজিশনটা আর অ্যানালজিটা হচ্ছে ওই জিআরই বিগ বুক, জিআরই বিগ বুক, সরি ওইটা হচ্ছে জিআরই বলতেছি আমি। আহ, উম, কি মাথা থেকে বেরোছে, জিআরই বিগ বুক। আচ্ছা
অ্যানালজি আর প্রেপোজিশনটা আমি ভুলে গেছি, আমি একটু মনে করে বইটা মনে পড়ছে না, মনে পড়ে আমি আপনার বললে আবার বলবো। আর বাকিগুলো হচ্ছে আপনি মাস্টার বই থেকে শিখে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে স্যার। সো ওকে, শেষ করলাম, আল্লাহ হাফেজ।